ইসরায়েলে হিজবুল্লাহর মিসাইল বৃষ্টি, শতাধিক রকেট নিক্ষেপ, হাইফা পশ্চিম তীর জেরুজালেমে ইরানের আক্রমণ, ওমানের তেল শোধনাগারেও ড্রোনের আঘাত, যুদ্ধ বন্ধে ৩ শর্ত মাসুদ পেজেশকিয়ানের। ইরান ও লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, বৈরুতে আরও ৮ জন নিহত, ধ্বংস বহু বাড়িঘর। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দাবি ট্রাম্পের। Over the past 11 days, our military has virtually destroyed Iran. It's a tough country. Their air force is gone, totally gone. That took the better part of about 3 hours. আন্তর্জাতিক সভার সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ইরান ও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েলি ভূখণ্ডে শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। হাইফা পশ্চিম তীর ও জেরুজালেম লক্ষ্য করে IRGCও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরায়েলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে ওমান, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান। ভবিষ্যতে ইরানে আগ্রাসন হবে না এমন আন্তর্জাতিক নিশ্চয়তা পেলেই কেবল সংঘাতের অবসান ঘটতে পারে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। স্থানীয় সময় বুধবার রাতে লেবানন জুড়ে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির বৈরুত, দাহি, দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় একযোগে আক্রমণ করে নেতানিয়াহুর সামরিক বাহিনী। হিজবুল্লাহর সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার নামে চালানো এই আগ্রাসনে প্রাণ গেছে অনেকের। চুপ করে নেই হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি উত্তর ইসরায়েলের হাইফা এবং কিরিয়াত শমনা লক্ষ্য করে মাত্র কয়েক মিনিটে ছুড়েছে শতাধিক রকেট। হিজবুল্লাহর এই আকস্মিক রকেট বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক বসতি। ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশটির মারিভান শহরে ব্যাপক আক্রমণের খবর পাওয়া গেছে। হামলায় বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি ইরানের। এছাড়া এদিন হামলা হয়েছে রাজধানী তেহরানেও। জবাবে ইসরায়েলের হাইফা পশ্চিম তীর ও জেরুজালেম লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। সাইরেন বাজার সাথে সাথেই হাজার হাজার ইসরায়েলি নাগরিককে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা গেছে। ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে ওমানের সালালাহ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে IRGC। এর পরপরই জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ইরাক উপকূলেও দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। জাহাজ দুটিতে ইরান হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের জেরে থমকে গেছে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। ওমান উপকূলে কয়েকটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি থাই জাহাজের বেশ কয়েকজন নাবিককে উদ্ধার করে ওমানের নৌবাহিনী। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় বলেছেন, যুদ্ধ বন্ধের একমাত্র পথ হলো ইরানের বৈধ অধিকার মেনে নেয়া। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধের কারণে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে কোনো আগ্রাসন হবে না এমন আন্তর্জাতিক নিশ্চয়তা পেলেই কেবল সংঘাতের অবসান ঘটতে পারে। ইরানের এমন অবস্থানের বিপরীতে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের তিনি বলেন, ইরান তাদের নৌবাহিনী ও বিমান বাহিনী হারিয়েছে। তাদের কোনো রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এখন আর অবশিষ্ট নেই। Over the past 11 days, our military has virtually destroyed Iran. It's a tough country. Their air force is gone, totally gone. That took the better part of about 3 hours. এদিকে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। বাহরাইনের নেতৃত্বে উপসাগরীয় সহযোগিতা পরিষদের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করা হয়। এর পক্ষে ভোট দিয়েছে 13টি দেশ। তবে ভোটদানে বিরত ছিল রাশিয়া ও চীন। যদিও প্রস্তাবে ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে কিছুই বলা হয়নি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, এই যে 12 দিন ধরে মধ্যপ্রাচ্যে যে সংঘাত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান, সবশেষ কি অবস্থা, কি তথ্য আছে? ধন্যবাদ কাজল। মধ্যপ্রাচ্যের যে সর্বশেষ পরিস্থিতি সেটি হলো যে এই গত রাতেও কিন্তু দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা হয়েছে এবং হামলার কিন্তু তীব্রতা ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ব্যাপক আকারে হামলা চালিয়েছে লেবানন এবং তেহরানে।
একই সঙ্গে ইরান এবং হিজবুল্লাহর পক্ষ থেকে কিন্তু ইসরায়েলেও ব্যাপক হামলা চালানো হয়েছে, যেটাকে বলা হচ্ছে মিসাইল বৃষ্টি। শতাধিক 100-র বেশি ক্ষেপণাস্ত্র একসাথে নিক্ষেপ করা হয়েছে এবং এই হামলায় কিন্তু ক্ষয়ক্ষতির তথ্য আসছে, তবে হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য আসেনি। তবে সবচেয়ে বড় কথা হলো যে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয় সেটি কিন্তু এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত তারা বিভিন্নভাবে গণমাধ্যম বলা হচ্ছে যে তাদের যে ক্ষয়ক্ষতি সেটি গোপন রাখা হচ্ছে। এখন পর্যন্ত আরেকটি কথা বলে রাখি যে এই সংঘাত বন্ধে যে বিভিন্ন পক্ষ কাজ করে যাচ্ছে, বিশেষ করে পারস্য উপসাগরীয় যে দেশগুলো রয়েছে তারা কাজ করছে, রাশিয়া কাজ করছে, চীন কাজ করছে, দুপক্ষের মধ্যে আলোচনা করেছে। আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা হয়েছে, একই সঙ্গে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন এবং এই কথা বলার পরে কিন্তু মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। তিনি এই সংঘাত বন্ধে একটি শর্ত দিয়েছে, আমরা একটু দেখে নিতে চাই তিনি কি শর্ত দিয়েছেন। আমরা যে শর্তের কথা বলছি, তিনি এখানে 3টা শর্ত দিয়েছে এই যুদ্ধ বন্ধে। তিনি প্রথমে বলেছেন যে ইরানের বৈধ অধিকার মেনে নেওয়া, অর্থাৎ ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থা, তারা যে মিসাইল কার্যক্রম অর্থাৎ ক্ষেপণাস্ত্র কর্মসূচি, সেই তাদের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেটি তারা চালু রাখবে। একই সঙ্গে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা যা যা করণীয় দরকার সেটি করবে। এটিকেই হয়তো ইঙ্গিত দিয়েছেন তিনি বৈধ অধিকার হিসেবে। আরেকটি বিষয় যে যুদ্ধের কারণে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে, অর্থাৎ নির্বিচারে তেহরান সহ ইরানের বিভিন্ন জায়গায় যে বোমা হামলা চালানো হচ্ছে, বিমান হামলা চালানো হচ্ছে, এই হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির একটি ক্ষতিপূরণ দাবি করেছেন মাসুদ পেজেশকিয়ান। আরেকটি বিষয় যে ভবিষ্যতে কোনো আগ্রাসন না হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক নিশ্চয়তা, অর্থাৎ তারা যে আলোচনার টেবিলে ছিল, যুক্তরাষ্ট্র এবং ইরান যে আলোচনা চলছিল জেনেভায় এবং ওমানের মধ্যস্থতায়, সেই আলোচনার মধ্যেই কিন্তু ইরানে হামলা চালানো হয় আকস্মিকভাবে এবং এই হামলাটি প্রথমে করে বসে ইসরায়েল, তারপরে কিন্তু সেই হামলায় যোগ দেয় যুক্তরাষ্ট্র। এখন তারপরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় যে যৌথভাবে হামলা চালানো বৈধ অধিকার বলা হচ্ছে, যেটি বললেন যে প্রতিরক্ষা ব্যবস্থা, এর পাশাপাশি বাণিজ্য যে সংঘাত রয়েছে, বাণিজ্য সীমাবদ্ধতাকরণ রয়েছে, সেটারও অধিকার চায় কিনা ইরান? হ্যাঁ, একই সঙ্গে তাদের যে উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিশ্বব্যাপী, তাদের উপর যে তারা যে বাণিজ্য করতে পারছে না, কোনো দেশে তেল বিক্রি করতে পারছে না, এই নিষেধাজ্ঞা যেন তুলে নেওয়া হয়। বৈধ অধিকার হিসেবে শুধু প্রতিরক্ষা ব্যবস্থা নয়, একই সঙ্গে বাণিজ্যিক ব্যবস্থার কথাও বলা হয়েছে। এবং একই সঙ্গে কিন্তু এই পেজেশকিয়ানের এই বক্তব্যের পাশাপাশি ট্রাম্প কিন্তু একটি কথা বলেছেন। ট্রাম্প বলেছেন যে এই যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ এখনই বন্ধ হবে না। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এই যুদ্ধের আসলে ভবিষ্যৎ ফলাফল কি, বা আপনি কি এই যুদ্ধ শেষ করবেন কিনা। তখন কিন্তু ট্রাম্প বলেছে যে যুদ্ধ এখনো চলবে এবং সেই যুদ্ধের কোনো তিনি যখন মনে করবেন তখনই, এবং তিনি একই সঙ্গে বলেছেন যে ইতিহাসে ইরানে যে আক্রমণ চালানো হয়েছে সেটিকে কিন্তু একেবারে ভয়াবহ হামলা বলা হয়েছে। পাশাপাশি আমরা জানি যে বৈরুতে কিন্তু ব্যাপক আকারে হামলা চালানো হয়েছে, হামলা অব্যাহত রয়েছে। ট্রাম্প হুঙ্কার দিয়ে যাচ্ছেন যে এই সংঘাত চলবে, কিন্তু পাল্টা ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় যে ইরানের বিদ্যালয়ে হামলার জন্য, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, সেই হামলার বিষয়ে আন্তর্জাতিকভাবে সমালোচনা জন্ম নেয় এবং তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি অস্বীকার করে। তিনি বলেছেন যে হয়তো সম্ভবত ইরান এই হামলা চালিয়েছিল, কিন্তু তাদের যে সামরিক তদন্ত, অর্থাৎ মার্কিন সামরিক বাহিনীর তদন্তে উঠে এসেছে যে এই হামলা যুক্তরাষ্ট্রই চালিয়েছে, তাদের একটি তদন্ত উঠে এসেছে। আরেকটি বিষয় যে এই যুদ্ধের পাশাপাশি এই যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব বাণিজ্যিক ব্যবস্থা, জ্বালানি সংকট যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি মোকাবেলায় কিন্তু এরই মধ্যে ট্রাম্প একটি পদক্ষেপ নিয়েছে। যেমন আমরা জানি তাদের যে মজুতকৃত যে জ্বালানি তেল, সেই জ্বালানি তেল বিক্রির একটা অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এই সংক্রান্ত একটা প্রতিবেদন আছে কাজল, আমরা একটু দেখে তারপরে আলোচনায় আসবো। চলুন সে প্রতিবেদনটা আমরা একটু দেখে নিই। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই অস্থির হয়ে আছে বিশ্বের তেলের বাজার। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় দিন দিন বাড়ছে জ্বালানির দাম। এমন পরিস্থিতিতে ইরানে আগ্রাসন চালানো ও এতে সমর্থন দেয়া বিশ্ব নেতাদের প্রতি চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক কমান্ড জানিয়েছে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $200 গিয়ে ঠেকতে পারে। তাদের দাবি এই অস্থিতিশীলতার জন্য দায়ী পশ্চিমা দেশগুলো এবং তাদের মিত্ররা। হুঁশিয়ারির পাশাপাশি সরাসরি তেল সরবরাহ বন্ধের চরম পদক্ষেপ নিয়েছে ইরান। তেহরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে 1 লিটার তেলও যেতে দেয়া হবে না। এমনকি তাদের মিত্র দেশগুলোর কোনো জাহাজ বা ট্যাঙ্কার এই পথে চলাচল করলে সেটিকে সরাসরি বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করে হামলা চালানো হবে।
এর আগে জ্বালানি সরবরাহ সচল রাখতে ও তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে ঐতিহাসিক পদক্ষেপ নেয় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। সংস্থাটির ৩২টি সদস্য দেশ একমত হয়ে তাদের জরুরি মজুদ থেকে রেকর্ড ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্তের কথা জানায়। আইইএর ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অঙ্কের জরুরি হস্তক্ষেপ। তবে বিশ্বের প্রভাবশালী বাজার বিশ্লেষণী সংস্থাগুলো বলছে আইইএর এই রেকর্ড তেল ছাড় সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদী সংকটের সমাধান নয়, কারণ প্রতিদিন যে পরিমাণ তেল হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ হতো সেই ঘাটতি পূরণ করা মজুদ ভাণ্ডারের পক্ষে প্রায় অসম্ভব। এর ফলে যুদ্ধের সময়সীমা দীর্ঘায়িত হলে তেলের দাম শেষ পর্যন্ত লাগামহীন হয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। বিশ্বের জ্বালানি ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখন পুরোপুরি বন্ধ। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০% এই জলপথ দিয়ে সম্পন্ন হয়, যা বর্তমানে যুদ্ধের কারণে থমকে গেছে। বিশেষজ্ঞরা বলছেন ১৯৭০ সালের ঐতিহাসিক তেল সংকটের পর জ্বালানি সরবরাহে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখা দিচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। কাজল, আমরা যে প্রতিবেদনটি দেখলাম, এই যে হয়তো আন্তর্জাতিক জ্বালানি সংস্থা যে পদক্ষেপ নিয়েছে এটি হয়তো সাময়িকভাবে স্বস্তি দিতে পারে, জ্বালানি সংকট হয়তো কিছুটা কমতে পারে, কিন্তু বিশ্লেষকরা বলছেন যে হয়তো জ্বালানির যে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে এই পদক্ষেপ আসলে কোনো কাজে দেবে না। একই সঙ্গে আমরা লং টার্ম আসলে কি হতে যাচ্ছে, কি মনে করছেন? এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে এই ক্ষতি কিন্তু উভয় পক্ষেরই হবে। একদিকে যেমন ইরানের ক্ষতি হবে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের, বিশেষ করে ইউরোপের যে অঞ্চল, সেই অঞ্চলেও কিন্তু জ্বালানির দাম বেড়ে গেছে। একই সঙ্গে আমরা জানি যে ইউরোপের যে দেশ আয়ারল্যান্ড, সেখানে ডিজেল এবং পেট্রোলের দাম বেড়ে গেছে, জনমনে একটা অস্বস্তি তৈরি হচ্ছে। প্রতিটি দেশেই কিন্তু নিত্যপণ্যের দামও কিন্তু বেড়ে যাবে, এর প্রভাব কিন্তু উৎপাদন ব্যবস্থাতেও পড়তে পারবে। আমাদের সহকর্মী জুয়েলের আয়ারল্যান্ডের একটি প্রতিবেদন আছে, আমরা একটু সেটি দেখে এসে আলোচনা করব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আঁচ লেগেছে বিশ্বের তেলের বাজারে। সংঘাত শুরুর আগে আয়ারল্যান্ডে প্রতি লিটার ডিজেল ও পেট্রোল বিক্রি হচ্ছিল €1.68 থেকে €73 মধ্যে। তবে যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই বাড়ছে দাম। বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম €2 ছাড়িয়েছে, আর পেট্রোলও ছুঁই করছে €2 ঘর। তবে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ঘর গরম করার কেরোসিন তেলের দাম। আগে যে 500 লিটার কেরোসিন €494 পাওয়া যেত, এখন তা কিনতে গুনতে হচ্ছে €880। গড়ে দাম বেড়েছে প্রায় 75 থেকে 80%। জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে তেলের দাম বাড়ায় পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের খরচও। বিশ্লেষকদের মতে এই মূল্য বৃদ্ধির কারণে প্রতি পরিবারকে বছরে গড়ে অতিরিক্ত €1000 বেশি খরচ করতে হবে। হাড় কাঁপানো শীতের এই দেশটিতে অন্তত 15 লাখ মানুষ ঘর গরম রাখতে কেরোসিন ব্যবহার করেন। একদিকে যাতায়াত খরচ বৃদ্ধি, অন্যদিকে ঘরের উষ্ণতা ধরে রাখার অতিরিক্ত ব্যয়, সব মিলিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। গ্যাস, তেল এবং হিটিং অয়েলের যে দাম বৃদ্ধি পাইছে, তাতে এখানে জীবনযাপন এমনি এক্সপেন্সিভ, তার সাথে আরও বৃদ্ধি পেলে সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে যাবে জীবনযাপন করা। তাই আমরা চাই অচিরেই যুদ্ধটা বন্ধ হোক এবং সাধারণ মানুষ মুক্তি পাক। বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের জন্য এই অতিরিক্ত খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। শীত প্রধান দেশে হিটিং অয়েল একটি মৌলিক প্রয়োজন, এটি কোনো বিলাসিতা নয়। তাই আমরা আয়ারল্যান্ড সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই যেন তারা এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেন। এদিকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে ভোক্তা পর্যবেক্ষণ সংস্থা। কোন প্রতিষ্ঠান অতিরিক্ত মুনাফার লোভে আইন লঙ্ঘন করলে €1 কোটি পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে। তবে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে শুধু জ্বালানি নয়, খাদ্যদ্রব্যের দামও আকাশচুম্বী হওয়ার শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে নাবিশ্বাস এখন জনমনে। এই ধারা অব্যাহত থাকলে নিত্যপণ্যের বাজারেও লাগতে পারে আগুন। যুদ্ধ বন্ধ না হলে মূল্যবৃদ্ধির এই পাগলা আগুন নিভানো অনেকটাই কষ্ট হয়ে পড়বে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। কাজল, এই যে হরমুজ প্রণালীর যে অবস্থা, সেক্ষেত্রে মিত্রদের ছাড়া অন্যদের যে সহযোগিতা কিংবা মিত্রদের উপর যে কড়াকড়ি, সেটা আসলে কি বার্তা দিচ্ছে, কোন দিকে চলে যাবে? কাজল, এই মুহূর্তে হরমুজ প্রণালী কিন্তু ইরানের একটা টার্ম কার্ড, এইটা দিয়েই তিনি সবাইকে পরাস্ত করতে চান।
হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তিনি জানেন যে বিশ্বের যে জ্বালানি চাহিদা, মোট জ্বালানি চাহিদার 20% বন্ধ হয়ে যাবে। তখন অন্যান্য দেশে অস্থিতিশীল হয়ে উঠবে, তখন ট্রাম্পের ওপর চাপ বাড়বে এবং সেই কাজটাই ইরান করার চেষ্টা করছে। এখন পর্যন্ত ইরানের যে দাবি, সেই দাবি যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ কোনোভাবেই হরমুজ প্রণালী অতিক্রম করতে দেবে না। কিন্তু আমরা দেখেছি যে এর মধ্যেও কিন্তু হামলা চলছে। তারা বলছে যে হরমুজ প্রণালীতে কিছু জাহাজ চলতে দেওয়া হবে, কিন্তু আমরা প্রতিদিনই সেখানে হামলার খবর পাচ্ছি। এই সংক্রান্ত কিছু তথ্য আছে, আমরা সেগুলো একটু দেখব। এই মুহূর্তে কিন্তু ইরাকের যে জলসীমা, সেই জলসীমায় কিন্তু হামলা হয়েছে এবং উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এই যে উপসাগরীয় দেশগুলোর যে মার্কিন স্থাপনা, এই মার্কিন স্থাপনায় হামলার পাশাপাশি আরব আমিরাত, ওমান বা কুয়েত থেকে যে জ্বালানি তেলগুলো হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়, সেগুলোতে কিন্তু হামলা করা হচ্ছে। একই সঙ্গে আমরা জানি যে হরমুজ প্রণালীতে পরপর 3টি জাহাজে হামলা হয়েছে এবং একটিতে আগুন হয়েছে। নতুন করে যে তথ্য এসেছে সেটি হলো ইরাকি যে জলসীমা রয়েছে সেখানেও কিন্তু হামলা হয়েছে। আরেকটি বিষয় যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু হরমুজ প্রণালী নয়, যুদ্ধ যদি দীর্ঘ হতে থাকে এবং এই পরিস্থিতি যদি জটিল আকার ধারণ করে, তাহলে বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর দিয়ে যে জাহাজ চলাচল করে, সেটিও তারা হাউতি বিদ্রোহীদের মাধ্যমে হয়তো বন্ধ করে দেওয়ার একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তার মানে এই যে প্রভাবটা, সেক্ষেত্রে আসলে দীর্ঘায়িত যে প্রভাবের আমরা আশঙ্কা করছি, সেই আশঙ্কা আরও তো বেশি চাপে পড়বে, কি মনে করছেন? এই মুহূর্তে হয়তো যুদ্ধ খুব বেশি দীর্ঘায়িত নাও করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আমরা যেহেতু আলোচনার আভাস পাচ্ছি, ইরানের পক্ষ থেকে একটি শর্ত দেওয়া হয়েছে, হয়তো রাশিয়ার সাথে রাশিয়াও এক ধরনের মধ্যস্থতার চেষ্টা করছে, হয়তো পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, এমনটাই আমরা আশা রাখতে পারি। সেক্ষেত্রে এই যে মধ্যপ্রাচ্যের যে অন্যান্য দেশগুলো, উপসাগরের বেস, সেসব দেশের আসলে পদক্ষেপ কিংবা তারা এখন কি স্টেপ নিতে যাচ্ছে কিংবা কি করবে, কি মনে হয়? মধ্যপ্রাচ্যের দেশগুলো ট্রাম্পের উপর চাপ দিচ্ছে একদিকে, অন্যদিকে ইরানকেও সতর্ক করছে তাদের ওপর যেন হামলা না হয়, কারণ তারা তাদেরকে শত্রু মনে করে না, তারা তাদের প্রতিবেশীদের কখনোই শত্রু মনে করে না। এবং এরই মধ্যে আমরা জানি যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে যে পারস্য উপসাগরীয় যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো এই প্রস্তাব উত্থাপন করেছে ইরানের হামলার বিরুদ্ধে। এবং সেখানে কিন্তু চীন এবং রাশিয়া কিন্তু কৌশলগত অবস্থান নিয়েছে। তারা এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি, আবার বিরোধিতাও করেনি, তারা সেখানে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। সেক্ষেত্রে দেশগুলোতে যে ক্ষতি, মার্কিন ঘাঁটিগুলো ছাড়া অন্যান্য যে ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে দেশগুলোর কোনো বিপরীত কোনো স্টেপ আছে কিনা, পদক্ষেপ আছে কিনা, কি মনে করেন? তারা দফায় দফায় হুঁশিয়ারি দিচ্ছে যদি এই হামলা অব্যাহত থাকে তাহলে পাল্টা পদক্ষেপ নেবে, এবং এই পদক্ষেপ কি ধরনের হবে সে ধরনের কথা বলা হচ্ছে, সামরিক হতে পারে। তবে এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে ইসরায়েলি সংবাদ মাধ্যমে একবার খবর আসলো যে আরব আমিরাত হামলা চালিয়েছে ইরানের স্থাপনায়, কিন্তু পরে সেটি অস্বীকার করা হয়েছে এবং তারা বলেছে যে আমরা কেবল প্রতিরক্ষা ব্যবস্থা করব, অর্থাৎ ইরান যদি তাদের স্থাপনায় হামলা হয় সেটা তারা প্রতিহত করবে। এর বেশি কিছু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে বলা হয়নি। অনেক ধন্যবাদ ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইরান ড্রোন হামলার পরিকল্পনা করছে এমন আশঙ্কা মার্কিন তদন্ত সংস্থা FBI। শীর্ষস্থানীয় মার্কিন সংবাদ মাধ্যমগুলো এই গোয়েন্দা বার্তার বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে। সীমান্তবর্তী জলসীমায় অবস্থানরত জাহাজ থেকে এই হামলা হতে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের। গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসী বাংলাদেশিরা। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। ইরানে মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসাবে ক্যালিফোর্নিয়ার পশ্চিম উপকূলে ড্রোন হামলা চালাতে পারে তেহরান। ক্যালিফোর্নিয়ার আইন শৃঙ্খলা বাহিনীকে দেয়া FBI এর এক সতর্ক বার্তায় এই আশঙ্কার কথা জানানো হয়েছে। গোয়েন্দা তথ্যে বলা হয়, মার্কিন উপকূলে অবস্থানরত কোনো অপরিচিত জাহাজ থেকে ড্রোন ব্যবহার করে অজানা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তেহরান। গোয়েন্দারা ধারণা করছেন হামলার প্রয়োজনীয় সরঞ্জাম অনেক আগ থেকেই সেখানে মজুত করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজের প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এই সতর্কতা জারি করা হয়, যা এখন জনসমক্ষে আসায় স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৈরি হয়েছে উদ্বেগ। আমেরিকার যে সমস্ত এলাকা বর্ডার আছে, মেক্সিকো বা অন্যান্য জায়গায়, বা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র বা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের গুপ্ত সংগঠনের মাধ্যমে যদি ইরান এই ধরনের হামলা চালায়, আমাদের নাগরিকদের জন্য এটা খুবই উদ্বিগ্নের। আমরা এই সতর্কবার্তা জারির জন্য আমরা নিজেরা যারা আছি ক্যালিফোর্নিয়া প্রবাসী তারা খুবই উদ্বিগ্ন। তবে এই মুহূর্তে আমরা নিউজে যা দেখছি এবং বর্তমান গভর্নমেন্ট এবং আমেরিকা এটা হয়তো
খুব সুন্দরভাবে মোকাবেলা করবে। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় ইরানের শক্তিশালী নেটওয়ার্ক এবং ড্রোন প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা রয়েছে। অন্যদিকে মেক্সিকোর মাদক চক্রগুলোর ড্রোন ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মার্কিন সীমান্ত ও সেনাদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ওয়াশিংটনকে। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান সমর্থিত হামলা নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সম্ভাব্য এই হুমকি মোকাবেলায় জরুরি সেবা দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলে নিশ্চিত করেন। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ বাড়ছে, এই সতর্কবার্তা তার প্রমাণ। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেন জুড়ে রুশ হামলা জোরদার, নিহত 2, আহত 24। রাশিয়ার বেলগরোদ পাল্টা ড্রোন আক্রমণ। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগামী সপ্তাহে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা। ইরান যুদ্ধের কৌশলগত অচলাবস্থা ভাঙতে মস্কোর দ্বারস্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বদলে যাচ্ছে কূটনৈতিক সমীকরণ, যা নতুন রাজনৈতিক সংকটে ফেলছে ওয়াশিংটনকে। বিশ্লেষকরা মনে করছেন, এমন অবস্থায় মস্কোর সহায়তায় আঞ্চলিক উত্তেজনা নিরসনের পথ খুঁজছে ট্রাম্প প্রশাসন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই দ্রুত বিজয়ের আশা দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের কৌশলগত অচলাবস্থা। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে এই ফোনালাপ সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক পথ খোঁজার চেষ্টা। ওয়াশিংটন এখনও কঠোর ভাষায় ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থার বিষয়ে মন্তব্য করছে। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্ব নিয়েও প্রকাশ্যে মন্তব্য করেছেন ট্রাম্প। তবে বাস্তবে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিবেশ। দূরত্ব বাড়ছে উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের মধ্যে, যা অস্বস্তিতে ফেলছে ট্রাম্প প্রশাসনকে। সামরিক ও কূটনৈতিক মহল ছাড়িয়ে যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস পরিবহন ঝুঁকিতে চাপের মুখে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খল। এমন পরিস্থিতিতে ইউরোপকে পাইপলাইনের মাধ্যমে পুনরায় জ্বালানি সরবরাহ করার প্রস্তাব দিয়েছে মস্কো, যা বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় কৌশলগত আগাম প্রস্তুতি। যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে নতুন রাজনৈতিক সংকটে পড়তে পারে ওয়াশিংটন। এমন বাস্তবতায় ট্রাম্প প্রশাসন মস্কোর সহায়তায় আঞ্চলিক উত্তেজনা কমানোর পথ খুঁজছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউক্রেনের খার্কিভে রুশ ড্রোন হামলায় 2 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। কেরসনেও যাত্রীবাহী বাসে হামলায় অন্তত 20 জন আহত হয়েছেন। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে অভিযান অব্যাহত রেখেছে পুতিন বাহিনী। জবাবে রাশিয়ার বেলগরোদে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কির সেনারা। পাল্টাপাল্টি হামলার মধ্যেই আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা হতে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাল্টাপাল্টি হামলা বেড়েই চলেছে। বুধবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে ভয়াবহ ড্রোন হামলা চালায় রুশ সেনারা। স্থানীয় মেয়র জানিয়েছেন, একটি বেসামরিক ব্যবসা প্রতিষ্ঠানে ড্রোনটি আঘাত হানলে ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন। একই দিন দেশটির দক্ষিণাঞ্চলের খেরসন শহরে একটি যাত্রীবাহী মিনি বাসের ড্রোন থেকে বিস্ফোরক ফেলা হয়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বেসামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেও হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। চালানো হচ্ছে ব্যাপক অভিযান। ওডেসা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেল উত্তোলন স্টেশনে টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে পুতিন বাহিনী। ইউক্রেনের রাষ্ট্রীয় তেল কোম্পানির প্রধান জানিয়েছেন, ইউরোপে তেল সরবরাহ বন্ধ করতেই এই হামলা। চলতি বছর এখন পর্যন্ত তাদের স্থাপনায় মস্কো 30 বারের বেশি আক্রমণ চালিয়েছে বলে দাবি কিয়েভের। যুদ্ধের ময়দানে নিজেদের অগ্রগতির দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, উত্তর সামরিক বাহিনীর বিশেষ অভিযানে ইউক্রেনের সুমি অঞ্চলের চেরভোনা জারিয়া গ্রাম এখন রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে। যদিও এ বিষয়ে কিছু জানায়নি জেলেনস্কি প্রশাসন। ইউক্রেনীয় বাহিনীও লড়াই চালিয়ে যাচ্ছে। রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে তারা। বেলগরোদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলায় সেখানে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এদিকে গেল মঙ্গলবার ব্রায়ান্স্ক অঞ্চলে যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো মিসাইল দিয়ে হামলার অভিযোগ তুলেছে মস্কো। রাশিয়ার দাবি, এই হামলার পেছনে ব্রিটেনের উস্কানি রয়েছে, যা চলমান শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করবে।
ভয়াবহ যুদ্ধের মধ্যেই নতুন করে আশার আলো হয়ে দেখা দিচ্ছে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পরবর্তী দফার বৈঠক আগামী সপ্তাহে হতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠকের সুনির্দিষ্ট তারিখ না জানালেও আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে তুরস্কের ইস্তাম্বুলের কথা উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক বা সুইজারল্যান্ডে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নতুন প্রেসিডেন্টের শপথ ঘিরে উত্তাল লাতিন আমেরিকার দেশ চিলি। ব্যাপক বিক্ষোভ, পুলিশের ব্যারিকেড ভেঙে ফেরার চেষ্টা, আন্দোলনকারীদের টিয়ারশেল নিক্ষেপ, কয়েকজন আহত। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মাঝে আবারও শক্তির জানান দিল উত্তর কোরিয়া। নতুন ডেস্ট্রয়ার থেকে দ্বিতীয়বারের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি পর্যবেক্ষণ এ পরীক্ষা চালানো হয়। এ সময় তার পাশেই বসা ছিলেন কিমের মেয়ে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানায়, পশ্চিম উপকূলের নাফখো এলাকার কাছে সমুদ্রে অবস্থানরত জাহাজ থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। সেগুলো ইয়েলো সাগরের আকাশ পথ ধরে উড়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কিম জং উন দাবি করেন, দেশের যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থার বিভিন্ন উপাদান এখন আরও উন্নত ও বহুমাত্রিক অপারেশনে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে নতুন যুদ্ধজাহাজে থাকা স্বয়ংক্রিয় নৌ অস্ত্রের কার্যকারিতা মূল্যায়নের নির্দেশ দেন তিনি। গত সপ্তাহে একই ডেস্ট্রয়ার থেকে একই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছিল। লাতিন আমেরিকার দেশ চিলিতে নতুন প্রেসিডেন্টের শপথ ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বুধবার 59 বছর বয়সী হোসে অ্যান্টোনিও কাস্তে বন্দর নাগারি ভালপারাইসোর পার্লামেন্ট ভবনের শপথ নেন। এ সময় বাইরে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে শুরু হয় সংঘাত। দাঙ্গা পুলিশ জল কামান ও টিয়ারশেল ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় ইট পাটকেল আর অগ্নিসংযোগের মাধ্যমে পাল্টা জবাব দেয় বিক্ষোভকারীরা। দুপক্ষের সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। কাছ থেকে চিলির গণতন্ত্রে ফেরার পর থেকে সবচেয়ে কঠোর ডানপন্থী নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার নির্বাচনী ইশতেহারে ছিল অভিবাসন বিরোধী কঠোর অবস্থান এবং অপরাধ দমনে আপসহীন যুদ্ধের ঘোষণা। হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার শুরু হওয়া নতুন পর্বে গলিত লাভা কয়েকশো মিটার উঁচুতে ছিটকে উঠছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল 9:17 শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতটি লাভা ফোয়ারার 43তম পর্ব, যেখানে লাভা সর্বোচ্চ প্রায় 400 মিটার পর্যন্ত উঁচুতে উঠে যায়। অন্যদিকে জাতীয় আবহাওয়া সার্ভিস বলছে, অগ্ন্যুৎপাতের ধোঁয়া ও ছায়ের স্তম্ভ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 25,000 ফুট উচ্চতায় পৌঁছাতে পারে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে স্বয়ংক্রিয়তার জন্য পরিচিত কিলাউয়া আগ্নেয়গিরি আবারও তার শক্তির প্রদর্শন করেছে। 2026 ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে বিশ্বকাপে স্বাগত জানিয়েছেন তিনি। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকে আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভৌগোলিক উত্তাপ আর রণক্ষেত্রের বারুদ সবই এখন আছড়ে পড়ছে ফুটবল মাঠে। ফিফা বিশ্বকাপে মাঠের লড়াই শুরু হতে বাকি আরও কয়েক মাস। উত্তর আমেরিকার 3 দেশে ফুটবল উন্মাদনা যখন তুঙ্গে, তখন খবরের শিরোনামে ওয়াশিংটন আর তেহরানের স্নায়ুযুদ্ধ। তবে সেই তপ্ত আবহে খানিকটা শীতল বাতাস বইয়ে দিলেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি নিশ্চিত করেছেন, বিশ্বকাপে অংশ নিতে ইরানি ফুটবল দলকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইনস্টাগ্রাম বার্তায় ইনফান্তিনো জানান, যুদ্ধের এই বিভীষিকার মাঝেও ফুটবল যে ঐক্য গড়ে দেয় তা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারেনি মার্কিনীরা। রাজনৈতিক আগ্রাসনের সুর ধরে রাখলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানকে তিনি একটি পরাজিত শক্তি মনে করলেও মাঠে তাদের খেলায় কোনো বাধা নেই। তবে এই বার্তার পেছনে রয়েছে ফিফার কঠিন শর্ত। ইন্দোনেশিয়ার উদাহরণ টেনে বিশেষজ্ঞরা বলছেন, কোনো দলকে স্বাগত জানাতে অস্বীকৃতি জানালে আয়োজক সত্ত্ব হারানোর ঝুঁকিতে ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু বাস্তবতা কি এত সহজ? গত ফেব্রুয়ারিতে ইরান এবং ইসরায়েলের মার্কিন হামলার পর থেকে পরিস্থিতি ঘোলাটে। হামলায় সর্বোচ্চ নেতা খোমেনির মৃত্যু এবং তেহরানের ড্রোন ক্ষেপণাস্ত্র পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপ।
আটালান্টায় ফিফার প্ল্যানিং সামিটে অনুপস্থিত ছিল একমাত্র ইরান। তার উপর ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার খড়গ তো রয়ে গেছে। ইরানি ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজের কণ্ঠেও ফুটে উঠেছে সংশয়। বিশেষ করে নারী ফুটবলারদের দল ত্যাগের পর খোদ ফেডারেশনই বিশ্বকাপে দল পাঠানো নিয়ে দ্বিধাগ্রস্ত। লস অ্যাঞ্জেলেস আর সিয়াটলে ইরানের গ্রুপ পর্বের খেলা হওয়ার কথা থাকলেও ফুটবলারদের নিরাপত্তার ভিসা প্রাপ্তি এখন বড় প্রশ্ন। ফিফার জন্য এটা এক কঠিন পরীক্ষা। ফিফা পিস প্রাইজ পাওয়া ডোনাল্ড ট্রাম্প আর ইরানের ফুটবলীয় স্বপ্ন দুয়ের মাঝে ভারসাম্য রাখতে চাইছে জুরিক। বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি যেদিকেই যাক, যে অবস্থায় তৈরি হোক না কেন, টুর্নামেন্ট পেছানোর কোনো সুযোগ নেই। এখন দেখার বিষয়, ফুটবল কি পারবে যুদ্ধের দামামা থামিয়ে 1950 সালের পর প্রথম কোনো দেশের নাম প্রত্যাহারের কলঙ্ক রুখতে? উত্তর মিলবে বিশ্বকাপের কিকঅফে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরান লেবাননে ইসরায়েলে ব্যাপক হামলা, শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ। তেহরানের প্রতিরক্ষা ধ্বংসের দাবি ট্রাম্পের। যুদ্ধ বন্ধে 3 শর্ত পেজেশকিয়ানের। ইউক্রেন জুড়ে রুশ হামলা জোরদার, নিহত 2, আহত 24। রাশিয়ার বেলগরোদে পাল্টা ড্রোন আক্রমণ। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগামী সপ্তাহে দ্বিপক্ষীয় শান্তি আলোচনা। নতুন প্রেসিডেন্টের শপথ ঘিরে উত্তাল লাতিন আমেরিকার দেশ চিলি। ব্যাপক বিক্ষোভ, পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা, আন্দোলনকারীদের টিয়ারশেল নিক্ষেপ, কয়েকজন আহত। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন অর্চিতা শেহজিন। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।